জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অ্যানিমাল ফার্ম। এটা নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, দারুণ একটা বই। আমাদের কাছে বেশ কিছু বিশ্লেষণ আছে, গবেষণাধর্মী লেখা, যেগুলো আমাদের বুঝতে সাহায্য করবে বইটার মূল ভাবনাটা কি, এর প্রতীকগুলো, আর কেনই বা সেই ১৯৪৫ সালে প্রকাশের এত বছর পরেও বইটা এত প্রাসঙ্গিক। ঠিক। আমাদের লক্ষ্য হল বিপ্লব, ক্ষমতা, সত্য কিভাবে বিকৃত হয়, এই সব জটিল বিষয়গুলো এই রূপক কাহিনীর মাধ্যমে অরওয়েল কিভাবে দেখিয়েছেন সেটা একটু খুঁটিয়ে দেখা। আচ্ছা। গল্পের শুরুটা তো বেশ চমকপ্রদ, তাই না? একটা বিপ্লব মুক্তির কথা বলে শুরু হয়। হ্যাঁ। কিন্তু শেষ পর্যন্ত সেই বিপ্লবী নতুন শৃঙ্খল তৈরি করে। ম্যানর ফার্মের পশুরা তাদের অত্যাচারী মালিককে তাড়িয়ে দেয়। আশা ছিল সাম্য প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, কিন্তু শূকরদের নেতৃত্বে খুব তাড়াতাড়ি একটা নতুন একনায়কতন্ত্র তৈরি হয়ে যায়। ঠিক। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো নিয়ে শুরু করা যাক, একটু গভীরে যাই। অবশ্যই। দেখুন, বইটা তো আসলে একটা রাজনৈতিক রূপক। অনেকেই বলেন এটা ১৯১৭ সালের রাশিয়ান বিপ্লব আর স্ট্যালিনের ক্ষমতা দখলের কাহিনী। হ্যাঁ, সেটা তো বলাই হয়। কিন্তু এর আবেদনটা কিন্তু শুধু সেখানেই আটকে নেই। এটা অনেক বেশি সার্বজনীন। আর মজার ব্যাপার হলো, অরওয়েল নিজে তো সমাজতন্ত্রে বিশ্বাস করতেন। কিন্তু সোভিয়েত ইউনিয়নে যা হচ্ছিল, স্ট্যালিনের আমলে, সেটাকে তিনি দেখেছিলেন আদর্শের একটা ভয়ানক বিকৃতি হিসেবে। সেটাই তিনি এখানে তুলে ধরতে চেয়েছেন। আচ্ছা। আর তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিটাও ভাবুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন তখন মিত্র। এই অবস্থায় এরকম একটা বই প্রকাশ করা বেশ কঠিন ছিল। তাই নাকি? প্রকাশ করতে সমস্যা হয়েছিল? হ্যাঁ, বেশ বেগ পেতে হয়েছিল। অনেক প্রকাশক তো প্রথমে রাজি হয়নি ছাপতে। ওহ, আচ্ছা, গল্পের শুরুতে যাই। ওল্ড মেজর নামে এক বৃদ্ধ শূকর। হ্যাঁ, জ্ঞানী শূকর। তার একটা স্বপ্ন ছিল, অনেকটা যেন মার্কস বা লেনিনের আদর্শের মতো শোনায়, তাই না? পশুদের মুক্তি, মানুষের শোষণ থেকে মুক্তি, সব প্রাণীর সমান অধিকারেই সব কথা। হ্যাঁ, আর সেখান থেকেই তো এলো অ্যানিমালিজম বা পশুবাদের ধারণাটা, যেটা আসলে সমাজতন্ত্রেরই প্রতীক। ঠিক। বিদ্রোহ সফল হলো, ফার্মের নামও পাল্টে হলো অ্যানিমাল ফার্ম। এই পর্যন্ত তো বেশ আসার কথা ছিল, কিন্তু এর পরেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। আদর্শ প্রতিষ্ঠার স্বপ্ন দেখার পাশাপাশি ক্ষমতার লড়াইটাও শুরু হয়ে যায়। স্নোবল আর নেপোলিয়নের মধ্যে। একদম। স্নোবল আর নেপোলিয়ন দুটো শূকর। স্নোবলকে তুলনা করা হয় ট্রৎস্কির সাথে। বেশ বুদ্ধিমান, আদর্শবাদী, নতুন পরিকল্পনা নিয়ে আগ্রহী। যেমন ধরুন ওই উইন্ডমিলের পরিকল্পনাটা। হ্যাঁ, উইন্ডমিল। আর নেপোলিয়ন হল স্ট্যালিনের মতো ধূর্ত, ক্ষমতালোভী আর খুব কৌশলী। সে কিন্তু সামনে ততটা আসত না, আড়ালে শক্তি বাড়াত। বিভিন্ন বিশ্লেষণে এটাই বলা হয় যে এদের দুজনের লড়াইটা শুধু ব্যক্তিগত ছিল না, এটা ছিল বিপ্লব কোন পথে যাবে সেই দুটো ভিন্ন ভাবনার লড়াই। আর নেপোলিয়ন জিতে গেল। হ্যাঁ, নেপোলিয়ন তার পোষা কুকুরগুলোকে ব্যবহার করল। হিংস্র কুকুর, অনেকটা স্ট্যালিনের গোপন পুলিশের মতো। স্নোবলকে বানিয়ে দিল বিশ্বাসঘাতক, তারপর তাড়িয়ে দিল ফার্ম থেকে। ঠিক যেমন ট্রৎস্কিকে নির্বাসনে পাঠানো হয়েছিল। একদম। ইতিহাসের পুনরাবৃত্তি যেন। ক্ষমতা দখলের পর নেপোলিয়ন হয়ে উঠল ফার্মের একচ্ছত্র অধিপতি। তার বিপ্লব যেন নিজেকেই খেতে শুরু করল। এই যে ক্ষমতা দখলের প্রক্রিয়াটা, এটা কি খুব তাড়াতাড়ি হলো নাকি ধীরে ধীরে? লেখাগুলোতে কি বলা আছে? না, এটা বেশ ধীরে ধীরে, সূক্ষ্মভাবে হয়েছে। বিভিন্ন বিশ্লেষণে এটাই দেখা যায়। নেপোলিয়ন কিন্তু প্রথমেই বলেনি যে আমিই সব। আচ্ছা। সে ধাপে ধাপে এগিয়েছে। প্রথমে শূকরদের জন্য কিছু বিশেষ সুবিধা আদায় করে নিল, তারপর প্রচার চালিয়ে স্নোবলের নামে বদনাম ছড়ালো। স্কুইলারের মাধ্যমে। হ্যাঁ, আর ভয় দেখানোর জন্য তো কুকুরগুলো ছিলই। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেপোলিয়ন শুধু স্নোবলকে সরায়নি, সে ইতিহাসটাকেও নিজের মতো করে লিখতে শুরু করে। বিপ্লবের স্মৃতিগুলোও বদলে দিতে চাইল। ঠিক তাই। এখানেই তো লর্ড অ্যাক্টনের ওই বিখ্যাত কথাটা মনে পড়ে যায়, পাওয়ার টেন্ডস টু কারাপ্ট অ্যান্ড অ্যাবসোলুট পাওয়ার কারাপ্টস অ্যাবসোলুটলি। ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, আর চূড়ান্ত ক্ষমতা চূড়ান্তভাবে। একদম। অ্যানিম্যাল ফার্ম যেন এই কথাটারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ। আর এই চূড়ান্ত ক্ষমতারই তো সবচেয়ে ভয়ঙ্কর প্রকাশ হল ওই পরিবর্তিত নীতিটা। সকল প্রাণী সমান, কিন্তু কিছু প্রাণী অন্যদের চেয়ে বেশি সমান। হ্যাঁ, ভাবা যায়। যে সাম্যের ওপর ভিত্তি করে বিপ্লবটা হয়েছিল, শেষ পর্যন্ত সেটাকেই অস্বীকার করা হলো। কিভাবে এই জায়গায় পৌঁছল শূকররা?
তারা তো মানুষের মতো আচরণ করতে শুরু করেছিল, তাই না? ঠিক তাই। ক্ষমতা পাওয়ার পর শূকররা আস্তে আস্তে ঠিক সেই মানুষের জায়গাটাই নিয়ে নিল, যাদের তারা তাড়িয়েছিল। ফার্ম হাউসে থাকা শুরু করল, মানুষের বিছানায় ঘুমানো, পোশাক পরা, হুইস্কি খাওয়া, এমনকি 2 পায়ে হাঁটাও শিখে ফেলল। অবিশ্বাস্য। অন্য পশুদের অবস্থা, তাদের দিয়ে আগের চেয়েও বেশি খাটানো হচ্ছে, খাবার কমিয়ে দেওয়া হচ্ছে, অথচ শূকররা নিজেরা একেবারে বিলাসী জীবন কাটাচ্ছে। এটা তো শুধু রাজনীতিক পরিবর্তন নয়, এটা তো নৈতিক অধঃপতনও। অবশ্যই। অনেক বিশ্লেষণে এটাকে নৈতিক অবক্ষয় হিসেবেই দেখা হয়েছে। তারা শুধু শোষকই হল না, তারা নিজেদের আদর্শের সাথেও বিশ্বাসঘাতকতা করল। একটা প্রশ্ন মনে আসছে, মানে উৎসগুলোতে কি এমন প্রশ্ন তোলা হয়েছে যে যখন বিপ্লবের নেতারাই পুরনো শাসকদের মতো হয়ে যায়, তখন সাধারণ অনুসারীদের কাছে মুক্তির মানেটা কি দাঁড়ায়? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই তুলেছেন। মানে তখন তো পুরো বিপ্লবটাই অর্থহীন হয়ে যায়, তাই না? ঠিক। আর এই পরিবর্তনের পেছনে স্কুইলারের ভূমিকা তো বিশাল ছিল। ওই যে প্রচারযন্ত্র। একদম। স্কুয়েলার চরিত্রটা হলো প্রোপাগান্ডার একটা অসাধারণ প্রতীক। তাকে বলা যেতে পারে চিফ প্রোপাগান্ডিস্ট। আর দারুণ বাকপটু ছিল, তাই না? ভীষণ। যুক্তির মারপ্যাচে সাদাকে কালো আর কালোকে সাদা বানিয়ে দিত। নেপোলিয়নের প্রত্যেকটা কাজ যতই খারাপ হোক, স্কুইলার সেটাকে ব্যাখ্যা করত এই বলে যে এটা পশুদের ভালোর জন্যে করা হচ্ছে। পরিসংখ্যান উল্টে দিত, ইতিহাস বদলে দিত। হ্যাঁ, আর পশুদের স্মৃতি নিয়েও খেলত। বলতো, তোমাদের কি মনে নেই? বা আগে কি আরও খারাপ ছিল না? আর ভয় দেখাতো যে মিস্টার জোন্স ফিরে আসবে। ঠিক। এই ভয়টাকে ব্যবহার করত সে। নেপোলিয়নের শাসন টিকিয়ে রাখার জন্য এটা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। আর সবচেয়ে মারাত্মক কাজটা ছিল ওই 7টা নিয়ম বদলে দেওয়া, 7 কমান্ডমেন্টস। ওটা কিভাবে হলো? হ্যাঁ, এই পরিবর্তনগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দেখায় ভাষা আর নিয়মকে কিভাবে ক্ষমতার হাতিয়ার বানানো যায়। সূত্রগুলো এগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। যেমন ধরুন, শুরুতে নিয়ম ছিল কোনো প্রাণী বিছানায় ঘুমাবে না। শুধু চাদর পেতে কথাটা জুড়ে দেওয়া হলো। হ্যাঁ, আর স্কুইলার ব্যাখ্যা দিল, বিছানা তো খারাপ না, ওটা তো খড়ের গাদা, চাদরটা হলো মানুষের আবিষ্কার, তাই ওটা ব্যবহার করা বারণ। কি সাংঘাতিক যুক্তি! অবিশ্বাস্য। আরও ছিল তো? হ্যাঁ, যেমন কোনো প্রাণী অন্য প্রাণীকে হত্যা করবে না। এটা ছিল খুব গুরুত্বপূর্ণ নিয়ম। কিন্তু নেপোলিয়ন তো অনেককে হত্যা করালো। ঠিক, কুকুর দিয়ে। তারপর পশুরা গিয়ে দেখল নিয়মটা বদলে গেছে। কোনো প্রাণী কারণ ছাড়া অন্য প্রাণীকে হত্যা করবে না। কারণ ছাড়া? আর কারণটাকে ঠিক করবে নেপোলিয়ন? অবশ্যই। একইভাবে কোনো প্রাণী মদ্যপান করবে না, এটাও বদলে গেল। যখন শূকররা হুইস্কি খাওয়া শুরু করল, নিয়ম হয়ে গেল কোনো প্রাণী অতিরিক্ত মদ্যপান করবে না। বাহ! আর একদম শেষে কি হলো? যখন শূকররা 2 পায়ে হাঁটতে শুরু করল, মানুষের পোশাক পরল, তখন আগের সব নিয়ম মুছে ফেলা হলো। আর শুধু একটা নিয়ম রইল। হ্যাঁ, শুধু একটা। সকল প্রাণী সমান, কিন্তু কিছু প্রাণী অন্যদের চেয়ে বেশি সমান। ব্যাস, এই একটা বাক্যেই পুরো বিপ্লবের আদর্শ শেষ। এটা শুনলে এখনো গায়ে কাটা দেয়। ভাষা দিয়ে কিভাবে বাস্তবতাকে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক তাই, বিশ্লেষণগুলো এটাই বলছে। সামান্য শব্দ যোগ করে বা পাল্টে দিয়ে আইনের আসল উদ্দেশ্যটাকেই নষ্ট করে দেওয়া হলো। আজকের দিনেও তো আমরা এর প্রতিচ্ছবি দেখি, তাই না? মিডিয়া নিয়ন্ত্রণ, ভুয়া খবর। একদম। রাজনৈতিক বক্তৃতায় শব্দের মারপ্যাচ। অরওয়েল যেন সেই কবেই এই বিপদটা দেখিয়ে গেছেন। আর এই সব প্রচারণার ফাঁদে সবচেয়ে সহজে পা দিয়েছিল কে? বক্সার, ওই ঘোড়াটা। আহা, বক্সার! কি অসম্ভব পরিশ্রমী ছিল, আর নেপোলিয়নের প্রতি কি অন্ধ আনুগত্য। তার তো দুটোই মূল মন্ত্র ছিল জীবনে। হ্যাঁ, আমি আরও বেশি পরিশ্রম করব, আর নেপোলিয়ন সবসময় সঠিক। এই চরিত্রটা কাদের প্রতীক আসলে? বক্সার হলো সেই সাধারণ শ্রমজীবী মানুষের প্রতীক, যারা খুব সৎ, খুব পরিশ্রমী, নেতাদের বিশ্বাস করে, কিন্তু রাজনৈতিকভাবে অতটা সচেতন নয়। প্রশ্ন করে না। হ্যাঁ, প্রশ্ন করে না, শুধু নির্দেশ মেনে চলে। অনেক বিশ্লেষণে বক্সারকে একটা ট্র্যাজিক হিরো বা বিয়োগান্তক চরিত্র হিসেবে দেখানো হয়েছে। তার পরিশ্রমেই তো ফার্মটা চলছিল। ঠিক, কিন্তু তার ওই অন্ধ আনুগত্যই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হল। যখন সে অসুস্থ হয়ে পড়ল, কাজ করতে পারল না, তখন নেপোলিয়ন তাকে কসাইখানায় বিক্রি করে দিল। হ্যাঁ, যদিও স্কুইলার প্রচার করল যে তাকে নাকি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। কি ভয়াবহ! মানে যে সিস্টেমের জন্য সে জীবন দিল, সেই সিস্টেমই তাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল। ঠিক তাই।
অরওয়েল বক্সারের এই করুণ পরিণতির মাধ্যমে এটাই দেখিয়েছেন যে সাধারণ মানুষের অজ্ঞতা, প্রশ্ন না করার মানসিকতা আর নেতাদের অন্ধভাবে পুজো করার প্রবণতা এগুলোই আসলে স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখে। আর শেষ পর্যন্ত বিপদটা সাধারণ মানুষের ঘাড়েই এসে পড়ে। হুম। অনেক সূত্রই বলছে যে সমাজ প্রশ্ন করতে ভুলে যায় বা প্রশ্ন করতে ভয় পায়, তার স্বাধীনতা টিকতে পারে না। তার মানে একটা সুস্থ সমাজের জন্য নাগরিকদের সচেতন থাকা, প্রশ্ন করার সাহস রাখাটা খুব জরুরি। অত্যন্ত জরুরি। আচ্ছা, বইটা তো আগাগোড়া রূপকে ভরা। আমরা কয়েকটা আলোচনা করলাম। আর কি কি প্রতীক আছে? আর ওই যে ব্যঙ্গ, স্যাটায়ার, সেটার ব্যবহার কেমন? অবশ্যই রূপক বা এলেগরি তো এই উপন্যাসের আসল শক্তি। আরও অনেক প্রতীক আছে, যেমন পুরো ফার্মটা, মানে ম্যানার ফার্ম বা অ্যানিমাল ফার্ম, ওটা তো হলো রাষ্ট্র বা সমাজের প্রতীক। মালিক বদলালো কিন্তু শাসন ব্যবস্থা হয়তো একই রয়ে গেল। হ্যাঁ। আর বিভিন্ন পশুরা হলো সমাজের বিভিন্ন শ্রেণী বা মানসিকতার মানুষ। শূকররা হলো শাসক শ্রেণী, বুদ্ধিমান কিন্তু ক্ষমতালোভী। ঘোড়ারা, বক্সার বা ক্লোভার। ওরা হলো পরিশ্রমী শ্রমিক শ্রেণী, যারা শোষিত হয়। ভেড়াগুলো? ওরা হলো অন্ধ অনুসারী, যারা না বুঝেই স্লোগান দেয়, 4 legs good, 2 legs bad। হ্যাঁ, পরে আবার ওটাই বদলে হয়ে যায় 4 legs good, 2 legs better। আর বেঞ্জামিন, ওই গাধাটা? বেঞ্জামিন হলো সেই সব নিষ্পৃহ বুদ্ধিজীবী বা সিনিকদের মতো, যারা সব বোঝে কিন্তু কিছু করে না, চুপচাপ দেখে যায়। আচ্ছা, উইন্ডমিলটা কিসের প্রতীক? উইন্ডমিল বা হাওয়াকোল, ওটাকে অনেকে শিল্পায়ন বা বড় বড় উন্নয়ন প্রকল্পের প্রতীক হিসেবে দেখেন, যা আসলে একটা মিথ্যে প্রতিশ্রুতি। জনগণকে ব্যস্ত রাখা হয়, কষ্ট দেওয়া হয়। কিন্তু আসল উন্নতি হয় না। আবার ওটা ক্ষমতার লড়াইয়ের অস্ত্রও ছিল, তাই না? হ্যাঁ, স্নোবলকে তাড়ানোর একটা অজুহাত ছিল ওই উইন্ডমিল। আর সবচেয়ে শক্তিশালী প্রতীক কি ওই শেষ দৃশ্যটা? আমারও তাই মনে হয়, সবচেয়ে মর্মান্তিকও বটে। যখন বাইরে থেকে অন্য পশুরা দেখছে, ফার্ম হাউসের ভেতরে শূকর আর মানুষ একসাথে তাস খেলছে, মদ খাচ্ছে, জড়া করছে। আর তাদের আলাদা করা যাচ্ছে না। হ্যাঁ, কোনটা শূকর কোনটা মানুষ বোঝা মুশকিল। মানে বিপ্লবের পর যারা ক্ষমতায় এলো, তারা পুরনো শাসকদের মতোই হয়ে গেল, বা হয়তো আরও খারাপ। বিপ্লবটা যেন একটা বৃত্ত পূরণ করল, যেখানে শুরু হয়েছিল সেখানেই ফিরে এলো। ঠিক, কোনো লাভ হলো না সাধারণ পশুদের। বইটা তো লেখা হয়েছিল 1940-এর দশকে, সোভিয়েত ইউনিয়নকে মাথায় রেখে। কিন্তু এত বছর পর আজকের পৃথিবীতেও কি এটা প্রাসঙ্গিক? আমাদের আলোচনা শুনে তো তাই মনে হচ্ছে। নিঃসন্দেহে বিভিন্ন বিশ্লেষণ তো এটাই বলছে, অ্যানিমাল ফার্ম শুধু একটা নির্দিষ্ট সময়ের বা দেশের গল্প নয়, এটা হলো ক্ষমতা আর সমাজের আচরণের একটা চিরন্তন চিত্র। ড্যাক্রনিকো বা টাইমলেস। হ্যাঁ, আজকের পৃথিবীতেও তো আমরা একই জিনিস দেখি। নেতারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন, পরে ভুলে যান। প্রচারযন্ত্র ব্যবহার করে জনমতকে নিয়ন্ত্রণ করা হয়। স্কুইলারের মতো চরিত্ররা আজও আছে। আইন বা সংবিধানকে সুবিধামতো ব্যাখ্যা করা হয় বা বদলে দেওয়া হয়। একদম, যেমন ওই কমান্ডমেন্টসগুলো বদলালো, নেতার প্রতি অন্ধ আনুগত্য তৈরি করা হয়, ভিন্ন মত দমন করা হয়। বক্সারের মতো মানুষদের করুণ পরিণতি হয়। আর একটা নতুন সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়, যারা অন্যদের চেয়েও বেশি সমান। একটা বিশ্লেষণ যেন বলছিল, অরওয়েলের বইটা একটা সতর্কবার্তা, যা দিন দিন আরও বেশি সত্যি মনে হচ্ছে। হ্যাঁ, কারণ নিয়ন্ত্রণের কৌশলগুলো তো এখন আরও উন্নত হয়েছে, তাই না, প্রযুক্তির সাহায্যে? তাহলে পুরো আলোচনার শেষে কি বলা যায়? অ্যানিমাল ফার্ম কি শুধু একটা হতাশার গল্প, কোনো আশা নেই? দেখুন, শুধু হতাশার গল্প বললে শায়দ ঠিক হবে না। এটা আসলে বাস্তবতার একটা কঠিন ছবি, একটা আয়না। এটা দেখায় যে পরিবর্তন আনা যত কঠিন, তার আদর্শটা ধরে রাখা আরও অনেক বেশি কঠিন। ক্ষমতা জিনিসটাই এমন, খুব লোভনীয়, সবচেয়ে ভালো উদ্দেশ্যকেও নষ্ট করে দিতে পারে। আর এর জন্য সবচেয়ে বড় অস্ত্র হল ভাষা আর তথ্যের নিয়ন্ত্রণ। একদম। ইতিহাস থেকে শিক্ষা না নিলে মানুষ একই ভুল বারবার করে, শুধু পাত্র আর প্রেক্ষাপট পাল্টে যায়। কিন্তু আশার আলো কোথায়? আশাটা হয়তো আছে এই সত্যিটা বোঝার মধ্যেই। অরওয়েল নিজে কিন্তু পুরোপুরি নিরাশাবাদী ছিলেন না। তিনি বিশ্বাস করতেন, যদি সাধারণ মানুষ সচেতন হয়, যদি প্রশ্ন করতে শেখে, হ্যাঁ, যদি নেতাদের অন্ধভাবে অনুসরণ না করে নিজের বুদ্ধি, নিজের বিবেক ব্যবহার করে, তাহলে হয়তো এই চক্র ভাঙ্গা যেতে পারে। মানে আসল স্বাধীনতা শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, মানসিকও। ঠিক।
এর জন্য নৈতিক সাহস দরকার, সত্যিটা চেনার ক্ষমতা দরকার, আর সবসময় সতর্ক থাকতে হবে। লড়াইটা আসলে বাইরের শত্রুর চেয়ে বেশি ভেতরের ভয়, অজ্ঞতা আর অন্ধ আনুগত্যের বিরুদ্ধে। আলোচনা প্রায় শেষ, কিন্তু একটা প্রশ্ন মনে ঘুরছে। আমরা দেখলাম নিয়মগুলো কিভাবে বদলে দেওয়া হলো, কিন্তু আসল প্রশ্নটা কি শুধু নিয়ম বদলানো নিয়ে? মানে কারা এই নিয়ম লেখার বা বদলানোর ক্ষমতাটা পায়, কেন পায়, আর বাকিরা বিশাল সংখ্যক প্রাণী কেন সেই পরিবর্তনগুলো মেনে নেয়, এমনকি যখন সেগুলো তাদের নিজেদেরই স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষমতার এই যে কাঠামো আর তার প্রতি সাধারণের যে সম্মতি, সেটা নীরব হোক বা সরব, এই জটিল মনস্তত্ত্বটা নিয়ে কিন্তু আরও অনেক ভাবার আছে, তাই না? অবশ্যই, এটা একটা গভীর প্রশ্ন যা অরওয়েল আমাদের জন্য রেখে গেছেন।